মার্চ নেপালে জাতীয় নির্বাচনে ঘোষণা দিলেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। এর আগে পার্লামেন্ট বিলোপের নির্দেশ দেন তিনি। পাশাপাশি দুটি শক্তিশালী কমিশন গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি এবং অপশাসনের নানা অভিযোগের তদন্ত করবে এই কমিশন দুটি। কাঠমান্ডুতে শনিবার সকালের দৃশ্য এটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় অনেকটাই শান্ত নেপালের রাজধানীর পরিস্থিতি। কারফিউ তুলে নেওয়া স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন শহর। নিরাপত্তা বাহিনীর টহল থাকলেও ছিল না কড়াকড়ি, আন্দোলনকারীদেরও ছিল না তেমন কর্মসূচি। এর আগে শুক্রবার নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্ক। এর মাধ্যমে প্রথমবার কোনো নারী সরকার প্রধান পেল দেশটি। ভেতরে যখন চলছিল শপথ অনুষ্ঠান, তখন বাইরে উল্লাসে মাতেন আন্দোলনকারী জেনজিরা। আমি খুবই খুশি। দেশে পরিবর্তন আসার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। আমাদের সোনালী দিনের শুরু হলো। সবচেয়ে বড় কথা হলো একজন নারীকে আমরা সরকার প্রধান হিসেবে পেয়েছি। শপথের পরপরই জাতীয় নির্বাচনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। আগামী 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচন হবে বলে জানান তিনি। এর আগে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি। সেই সাথে দুটি শক্তিশালী কমিশন গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি এবং অপশাসনের বিভিন্ন অভিযোগের তদন্ত করবে এই কমিশন দুটি। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ফিলিস্তিন সংকট সমাধানে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তুলে ধরা হয়েছে নিউ ইয়র্ক ঘোষণায়। বলা হয়েছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ও যৌথ নিরাপত্তা গ্যারান্টির কথা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না বলে উল্লেখ রয়েছে। 142টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিরোধিতা করেছে 10 দেশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উত্থাপন করা হয় ফ্রান্স ও সৌদি আরবের দেয়া প্রস্তাব, যাকে বলা হচ্ছে নিউ ইয়র্ক ঘোষণা। ফিলিস্তিন ইস্যু সমাধানে একটি রোডম্যাপ তুলে ধরা হয়েছে 7 পৃষ্ঠার প্রস্তাবে। বলা হয়েছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা, গাজায় অবিলম্বে সংঘাত বন্ধ ও সব জিম্মির মুক্তির কথা তুলে ধরা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এতে। পাশাপাশি বলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবারের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 142টি সদস্য দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মাত্র 10টি দেশ। ভোটদানে বিরত ছিল 12 দেশ। এই রোডম্যাপ অনুযায়ী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনভার থেকে তাদের বাইরে রাখার কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ও সম্মিলিত নিরাপত্তা গ্যারান্টি ইস্যুও তুলে ধরা হয়েছে। সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিনিধি। যারা এখনো যুদ্ধ, ধ্বংস এবং ফিলিস্তিনিদের ভূমি দখল করতে চায় তাদের প্রতি আহ্বান জানাই, যৌক্তিক কণ্ঠ শুনুন। আজ জাতিসংঘে যে বার্তা দেয়া হয়েছে তা কান পেতে শুনুন। সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব একতরফা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এটি বাস্তবতা বর্জিত নাটক বলে আখ্যা দিয়েছে তারা। একতরফা ডিক্লারেশন শান্তির পথে কোনো ধাপ নয়, বরং পরিষদের দুর্বলতার আরেকটি নমুনা। এটা কোনো কূটনীতি নয়, নাটক। সতর্কভাবে হেডলাইনের জন্য মঞ্চায়ন, শান্তির জন্য নয়। এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে। হামাসকে দুর্বল নয়, পুরস্কৃত করবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে ফিলিস্তিন ইস্যুতে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন হবে আগামী 22 সেপ্টেম্বর। ওই সম্মেলনেই ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রভাবশালী কয়েক দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। বর্তমানে জাতিসংঘের সদস্য 193টি দেশের মধ্যে 147টি দেশই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
ডরথি তসরিন, যমুনা নিউজ। গাজা সিটিতে আগ্রাসনের মাত্রা ও পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। শুক্রবার নির্বিচারে হামলায় উপত্যকা জুড়ে আরও 65 জনের প্রাণ গেছে, যার মধ্যে 14 জন একই পরিবারের সদস্য। গাজা সিটিতে আত্তোয়াম এলাকায় নিজ বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে পরিবারটি। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী শুক্রবার গাজা সিটি এবং উত্তরাঞ্চলে 48 জন নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। গাজা সিটি দখলে নিতে বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে পদাতিক সেনাদের স্থল অভিযান চলছে। আরও কয়েকটি বহুতল ভবন ধ্বংস করেছে, এমনকি হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে ইসরায়েলি বাহিনীর। শহরটিতে আটকা পড়ে আছে প্রায় 10 লাখ মানুষ। গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 64,000-এর বেশি। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান কেন্দ্র করে তৈরি করা হয়েছে একটি ভিডিও গেম। সাবেক এক ইসরায়েলি সেনা সদস্য নিজ অর্থায়নে এই গেম তৈরি করেছেন। নির্মাতার দাবি, যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এই গেম নির্মাণ করা হয়েছে। তবে গেমটির মাধ্যমে গাজায় ইসরায়েলি আগ্রাসন আর গণহত্যাকে মানবিক দৃষ্টিকোণ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মীরা। মুহুর্মুহু বোমার বিস্ফোরণ আর চারিদিকে ধ্বংসস্তূপ, তারই মাঝে অস্ত্র হাতে ছুটছে এক সেনা সদস্য, নির্বিচার গুলি করে হত্যা করছে সাধারণ মানুষকে। গাজায় চলমান আগ্রাসনকে মহিমান্বিত করেই তৈরি করা হয়েছে এই ভিডিও গেম। নিজ অর্থায়নে শিল্ড অফ ডেভিড নামের এই ভিডিও গেম তৈরি করেছেন সাবেক ইসরায়েলি সেনা সদস্য ইলান রাজ। সম্প্রতি রাফিয়া ভ্যালি নামে ভিডিও গেমটির একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়। নির্মাতার দাবি, গাজায় দায়িত্বরত ইসরায়েলি সেনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এই গেম তৈরি করেছেন তিনি। এটা কোনো হিরোর গল্প নয়। গেমটিতে গাজার যুদ্ধক্ষেত্রে অবস্থান করার বাস্তব অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে। এতে দেখানো হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাঝেও কিভাবে মানবিক হওয়া যায়। তীব্র সমালোচনা করে ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, গেমটির মাধ্যমে গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসন আর গণহত্যাকে মানবিক রং দিতে চাইছেন এর নির্মাতা। প্রায় 2 বছর ধরে গাজা উপত্যকায় নির্বিচার গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। কখনো ত্রাণ কেন্দ্র, আবার কখনো শরণার্থী শিবিরে নিয়মিত ঘটে চলা এসব বর্বরতা নিজেরাই ক্যামেরায় ধারণ করেছে আইডিএফ সদস্যরা। প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাস্তব সেসব নৃশংসতায় ভিডিও গেমে ফুটিয়ে তুলেছেন গেমটির নির্মাতা, যা তৈরির পর বিনামূল্যে গাজায় অভিযান পরিচালনাকারী সাবেক ইসরায়েলি সেনাদের প্রদান করবেন ইলান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও সরব হলো মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। শুক্রবার রাজধানী সানায় আয়োজিত হয় বিশাল প্রতিবাদ সমাবেশ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে জড়ো হয় লাখ লাখ মানুষ, এদের মধ্যে বেশিরভাগই হুতি সমর্থক। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে সমাবেশে যোগ দেয় তারা। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় সানার রাজপথ। তেল আবিবের হুতি বিরোধী অভিযান এবং ইয়েমেনে হামলার তীব্র প্রতিবাদ জানায় তারা। গাজায় হামলার শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে হুতি। লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নিয়মিত মিসাইল হামলা চালিয়েছে তারা। প্রতি সপ্তাহেই গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ইয়েমেনের লাখো মানুষ। এবার ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শনিবার এই তথ্য জানায় ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, তেল আবিব ও মধ্য ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোঁড়া হয়, তবে এগুলো আঘাত হানার আগেই ইসরায়েলি বাহিনী ধ্বংস করে তা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয় হুতিদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র। এর আগে সপ্তাহ জুড়ে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছে সিরিয়া। বাশার আল আসাদের পতনের পর থেকেই সীমান্তে উত্তেজনা চলছে দুটি দেশের মধ্যে। এমনকি সিরিয়া একাধিকবার হামলাও চালিয়েছে তেল আবিব। সীমান্তে উত্তেজনা কমাতে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই তৎপরতা সিরিয়া। শুক্রবার সংবাদ সংস্থা সানার সাথে এক সাক্ষাৎকারে তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। জানান 1974 সালের ডিসএঙ্গেজমেন্ট চুক্তিতে ফিরে আসার জন্য ইসরায়েলের সাথে আলোচনা চলমান রয়েছে। সেই সাথে সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে কথা চলছে।
মিয়ানমারে একটি বেসরকারি বোর্ডিং স্কুলে ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে 22 শিক্ষার্থী নিহত হয়েছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত খিয়াউকতাও শহরে চালানো হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ইয়াবতি নিউজের তথ্য মতে শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ঘুমন্ত শিক্ষার্থীদের উপর বিমান হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। স্কুলে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউনিসেফ। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে চলছে সশস্ত্র সংঘাত। অস্থিরতার জেরে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যার সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গুলি চালানোর প্রায় 33 ঘন্টা পর গ্রেফতার করা হয় টাইলর রবিনসন নামের ওই ব্যক্তিকে। ইউটা অঙ্গরাজ্যের বাসিন্দা সে। নিরাপত্তা বাহিনী জানায় একজন পারিবারিক বন্ধুর কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছিলেন 22 বছর বয়সী রবিনসন, আর সেই ব্যক্তি পরে পুলিশে খবর দিলে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃতের পরিবারের এক সদস্য জানিয়েছেন সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে বেশ সক্রিয় হয়ে পড়েছিলেন রবিনসন। কার্ক সম্পর্কে নানা অবমাননাকর কথাও বলতেন তিনি। এর আগে সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন ব্যক্তির খোঁজে $1 লাখ পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র চার্লি কার্কের মৃত্যুর পর প্রথমবারের মতো বক্তব্য রেখেছেন তার স্ত্রী এরিকা কার্ক। স্বামীর মৃত্যুর পরও তার কাজ এগিয়ে নিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি। শুক্রবার এক শোক সভায় অংশ নেন এরিকা। বলেন তার স্বামী জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির মঞ্চে সব জায়গায় চার্লি ছিলেন ভীষণ জনপ্রিয়। নিহত চার্লির প্রতি সাধারণ মানুষের ভালোবাসার জন্য তার স্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনকে সহযোগিতাপূর্ণ আচরণের জন্য ধন্যবাদ জানান এরিকা। দুষ্কৃতিকারীরা আমার স্বামীকে হত্যা করেছে তার দেশপ্রেম এবং আদর্শের জন্য। দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন তিনি। তার শক্তিশালী মিশন ছিল। তিনি যে আন্দোলন গড়ে তুলেছিল তা শেষ হবে না। আমি তা হতে দেব না। পশ্চিমা জোট নেটোর সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে শুরু হয়েছে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাদ 2025। একে কেন্দ্র করে নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে পোল্যান্ড, লিথুয়ানিয়ার মতো নেটো জোটভুক্ত দেশগুলো। মহড়ায় ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন হচ্ছে পোল্যান্ডের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া ও বেলারুশ। জাপাদ 2025 রুশ ও বেলারুশীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ। শুক্রবার শুরু হওয়া এ মহড়া চলবে 5 দিন ব্যাপী, যার উদ্দেশ্য উভয় দেশের কমান্ডার ও সদর দফতরের দক্ষতা বাড়ানো এবং সেনাদের মাঠ পর্যায়ের অনুশীলন জোরদার করা। এবারের মহড়ায় অংশ নিচ্ছে দুদেশের প্রায় 30,000 সেনা। এর মধ্যে প্রায় 5,000 সেনা মোতায়েন আছে বেলারুশ সীমান্তে। বেলারুশের ভিতেপস্ক, মিন্স্ক ও গ্রোদনো অঞ্চলের প্রশিক্ষণ ক্ষেত্র, রাশিয়ার কিছু ঘাঁটি এবং বাল্টিক ও বারেন্টস সাগর এলাকায় চলছে এ সামরিক মহড়া। জাপাদ 2021-এর চেয়ে এবারের মহড়ার আকার ছোট হলেও একে সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে সীমান্তবর্তী পশ্চিমা দেশগুলো। এ সামরিক কার্যক্রম শুরুর ঠিক আগে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে সক্রিয় করা হয় ন্যাটোর আর্টিকেল 4। টহলে নামানো হয় যুদ্ধ বিমান। সরাসরি পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এ মহড়া। এমন দাবি তুলে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। লিথুয়ানিয়াও জোরদার করেছে সীমান্ত সুরক্ষা। তবে বেলারুশের সেনাপ্রধান পাভেল মুরাভেইকোর দাবি, মহড়া ন্যাটো দেশ ও ইউক্রেন সীমান্ত থেকে যথেষ্ট দূরে হচ্ছে, যা কোনো দেশের জন্যই হুমকি নয়। আমাদের সব কার্যক্রম দক্ষিণ ও পশ্চিম সীমান্ত থেকে অনেক দূরে। তাছাড়া এগুলো কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তবে সীমান্তের কাছাকাছি সব সামরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মহড়ার সময় কোনো ধরনের উস্কানি ঘটলে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাশিয়া প্রত্যাখ্যান করেছে পোল্যান্ডের অভিযোগ। মহড়াটিকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বলে দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অভিযোগ তুলেছে এ নিয়ে অযথা উত্তেজনা বাড়াচ্ছে পশ্চিমারা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। 7.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। শনিবার দেশটির কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠে 40 কিলোমিটার গভীরে। কম্পনের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। তবে এখনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। গেল জুলাইয়েও
একই অঞ্চলে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়। বিদেশি চলচ্চিত্র দেখার শাস্তি মৃত্যুদণ্ড, এমন সাজা নির্ধারণ করা হয়েছে উত্তর কোরিয়ায়। অন্য দেশের নাটক চলচ্চিত্র দেখা কিংবা আদান প্রদানের দায় এরই মধ্যে সর্বোচ্চ সাজা ভোগও করতে হয়েছে অনেককে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও জোরদার করা হয়েছে নজরদারি। বাকি পৃথিবী থেকে একরকম বিচ্ছিন্ন উত্তর কোরিয়া। নাগরিক জীবনের সব ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ, বিদেশি শক্তির অধীন না হলেও স্বাধীনতা নেই বাসিন্দাদের। কিম জং উনের রাজত্বে দেশটিতে একমাত্র সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনই বৈধ হিসেবে স্বীকৃত। এর বাইরে অন্য কিছু দেখার সুযোগ বা অনুমতি নেই। বিদেশি নাটক সিনেমা দেখার প্রশ্নই ওঠে না। এরপরও অবশ্য লুকিয়ে চলে সিনেমা দেখা, বিশেষ করে দক্ষিণ কোরীয় নাটক চলচ্চিত্র। এবার এই অপরাধের সাজার মাত্রা সর্বোচ্চ নির্ধারণ করেছে কিম জং উন প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমনই তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে। আধুনিক প্রযুক্তির বদৌলতে নজরদারি বেড়েছে ব্যাপক মাত্রায়। এই পরিস্থিতি চলতে থাকলে সামনে আরও বেশি নিপীড়নের শিকার হবে উত্তর কোরীয়রা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হলো নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর ওকল্যান্ড। শনিবার ফিলিস্তিনপন্থীদের ঢল নামে রাজপথে। আয়োজকদের দাবি, প্রায় 50,000 মানুষ এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নামে আন্দোলনকারীরা। ইসরায়েল বিরোধী প্ল্যাকার্ড আর স্লোগানে গাজায় যুদ্ধ আর গণহত্যা বন্ধের দাবি জানান তারা। আয়োজকরা জানান, অস্ট্রেলিয়ার সিডনির সমাবেশ থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি ডাক দিয়েছেন তারা। ওকল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ব্রিজের যান চলাচল বন্ধ করে দিতেও চেয়েছিল বিক্ষোভকারীরা, তবে পুলিশের বাধায় তা আর সম্ভব হয়নি। নিউজিল্যান্ড সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয় বিক্ষোভে। আন্দোলনকারীদের কাউকে আটক করেনি পুলিশ। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।